শান্তনুর বিচার চাই, কোনো গল্প চলবে না। একদম একটাই কথা, আমরা ফাঁসি, আমরা মুখ্যমন্ত্রীর কাছে এটাই দাবি করি, ওকে ফাঁসি চাই। শান্তনুর সঙ্গে বিজেপির যোগাযোগ আসছে, আমরা শান্তনুকে চাই না, শান্তনুকে শাস্তি চাই। শান্তনুর সাথে গাদ্দারি করেছে, এর জন্য একে শাস্তি চাই, এর সাথে শাস্তি চাই। শান্তনু ওই দুজনকে পার করে দিয়েছে। অভিযুক্তদের ছাড়িয়ে নিয়ে যাওয়ার অভিযোগ আছে শান্তনু মণ্ডলের বিরুদ্ধে। শান্তনু মণ্ডলকে আমরা চাই না। শান্তনু মণ্ডল মানে আমাদের সাথে খুব গাদ্দারি কাজ করে। শান্তনু মণ্ডল ওই গাদ্দারি করেছে, ওই চক্রান্ত করেছে, একদম বিপুল, একদম কনফার্ম আমাদের দাবি, একদম কনফার্ম দাবি। শান্তনু মণ্ডল চক্রান্ত যুক্ত আছে বলছেন শান্তনু মল্লিক, একদম কনফার্ম দাবি। কাকা নামটা ভুলে গেছিল, শান্তনু মণ্ডল না মল্লিক, তাই লাস্টে বললেন যে শান্তনু মল্লিকের ফাঁসি চাই। শান্তনু মল্লিক ঝামেলাতেই নেই, শান্তনু মণ্ডলকে নিয়ে অশান্তি চলছিল। তো এই হচ্ছে ক্ষিপ্ত জনতা, যে অর্ধেক বিষয় জানেই না, যাদের মেন প্রবলেম হচ্ছে বিচার দেওয়া নয়, মেন প্রবলেম মনে হয় যে বিজেপির সাথে যোগসূত্র। বিজেপির যোগসূত্র নয়, বিজেপির মণ্ডল সভাপতি শান্তনু মণ্ডল, এটাই কি প্রবলেম? যে শান্তনু মণ্ডল দিন রাত এক করে, নির্যাতিতার কাকা নিজে ভিডিও করে বলছেন যে দিন রাত এক করে সিসিটিভি ফুটেজ ঘেঁটে প্রভাস মণ্ডলকে সাথে নিয়ে পুকুর থেকে নির্যাতিতার বডি আইডেন্টিফাই এবং উদ্ধার করতে যে শান্তনু মণ্ডল সাহায্য করেছে, তার নাকি ফাঁসি চাই। মানুষের সাহায্য থেকে ভরসা উঠে যাবে, আমি বলে দিলাম। এরকম ঘটনা চলতে থাকলে এরপর মানুষ সাহায্য করার আগে জাত দেখবে যে কোন জাতের লোক, তারপর হেল্প না হয় করবো। কারণ যদি অন্য সম্প্রদায়ের হয় তাহলে শূন্য থেকে যে দল এক হয়েছে সে উস্কাবে এবং তার উস্কানিতে রাজ্যে একের পর এক বলি হবে, যেমনটা এই ঘটনার পর দুটো লাশ পড়ে গেছে, হয়েছে রাজনৈতিক শিকার, হয়েছে উস্কানিমূলক বক্তব্য। এবং এই যে মব অর্ধেক জানেই না, হাতে সিগারেট নিয়ে সিগারেট টানতে টানতে বলছে ডেড ডেড চাই, ডেড। কেন? কারণ শান্তনু মণ্ডল বিজেপির মণ্ডল সভাপতি, সেই কারণে ডেড চাই। আর কি রিজন হতে পারে? সিসিটিভি ফুটেজ দেখে যে ব্যক্তি ওই প্রভাস মণ্ডলকে কোথায় থেকে ছাড়িয়ে নিয়ে গেছে ভাই, থানা থেকে, সে তো ওই ব্যক্তিকে তুলে ধরে থানায় নিয়ে গেছে। কেন নিয়ে গেছে? কারণ যে প্রভাস মণ্ডল মেন উইটনেস, যে বডি আইডেন্টিফাই করেছে, যার স্টেটমেন্টের প্রচুর দাম রয়েছে, যে দোষীদেরকে শাস্তি দিতে যার এক একটা স্টেটমেন্ট রেকর্ড হবে, সেই ব্যক্তিকে পিটিয়ে মারার প্ল্যান ছিল। তাহলে বিচার কার করা হতো? তার শান্তনু মণ্ডল তো ওই বিচার হয়ে যেত। দিয়ে আমি খবর করতাম যে এদিকে তো ইন্দ্রজিৎ মণ্ডল তো গেছেই গেছে, প্রভাস মণ্ডলও মারা গেছে, শান্তনু মণ্ডলও মারা গেছে, তাহলে এইভাবেই হোক না বিচার। তাহলে আর আইন কানুন থানা আদালতের প্রয়োজন নেই। যারা নির্দোষ তাদেরকে কেন খুন করা হবে, আমি এটা বুঝলাম না। সব থেকে বড় কথা হচ্ছে ডিজিটাল এভিডেন্স, যে প্রভাস মণ্ডলকে নিয়ে, এর তো ডিজিটাল এভিডেন্স, মানে একদম ভিডিও করতে করতে পুরো পাওয়া গেছে যে ব্যক্তি প্রথম বডি আইডেন্টিফাই করছে। মানে বুঝতে পারছেন কতটা গম্ভীর ব্যাপার? যে ব্যক্তিকে মেরে দিলে পুরো মামলা ধারাশায়ী হয়ে যেত ল্যাক অফ এভিডেন্সের জন্য, তাকে গণপিটুনি দিয়ে মেরে দেওয়ার এদের প্ল্যানিং ছিল। তাহলে স্টেটমেন্টই আর পাওয়া যাবে না, সব শেষ। তো সেখান থেকে শান্তনু মণ্ডল উদ্ধার করেছে, সেটা হচ্ছে অপরাধ। আর মারাত্মক এই জনতা, যে জনতা ইন্দ্রজিৎ মণ্ডল, এ কিন্তু আলাদা ব্যক্তি, ইন্দ্রজিৎ মণ্ডলকে পিটিয়ে খুন করার পর এরকমই বেশ কিছু জনতা বলছে আহা বিচার হয়েছে। আরে বিচার হয়নি। প্রাইম এফেসি রিপোর্ট কি বলছে? ইন্দ্রজিৎ মণ্ডল নির্দোষ ছিল। যেদিন ঘটনাটি ঘটে সেদিন ইন্দ্রজিৎ মণ্ডল নিজের বাড়িতে ছিল, পেশায় অটো চালক। তাকে বাড়ি থেকে হিড় করে টানতে টানতে মারধর করে মেরে ফেলা হয়। কি জন্য? কারণ সেই অটো চালকের গাড়িতে নাকি মাঝে মধ্যেই অপরাধী ঘুরতো, সেই সন্দেহে তাকে পিটিয়ে খুন করা হলো। একটা ইয়াং তরতাজা 26 বছর বয়সী ছেলের প্রাণ চলে গেল। এটা রাজনৈতিক শিকার হওয়া নয়, এটা রাজনৈতিক বলি নয়। এটা কার জন্য হলো? যে সিপিএম নিজের কুকীর্তি ঢাকতে, আমি ভাবছিলাম যে এই সিপিএম এর এত লাফালাফি কেন, তারা হঠাৎ করে এত এক্সাইটেড কেন হয়ে পড়েছে, কি ধান্দা? এক তো হচ্ছে 0 থেকে 1 হতেই রাজ্যে বলি হতে লেগেছে, তাহলে 0 থেকে 2 হলে বা 0 থেকে 4-5 হলে রাজ্যে কি হবে একবার ভাবুন। যে বারুইপুর ঘটনার মেন অ্যাকিউজড, যার নাম হচ্ছে আনন্দ সর্দার, সে নাকি সিপিএম এর এই ইলেকশনে বুথ এজেন্ট ছিল। তাহলে এবার সিপিএম
সেটাকে ঢাকার জন্য এই সমস্ত করেনি তো? নাহলে বুক বাজিয়ে বলে দিক না, একটা প্রেস কনফারেন্স করে জানিয়ে দিক সিপিএম এর লোকজন যে না, ছিল না বুথ এজেন্ট, কোনো না আমাদের সঙ্গে কোনো সাথ নেই, আমরা তো এমনি আরএসএস বিজেপি, আমরা বলছিলাম আরএসএস বিজেপি, সিপিএম টার্গেট করছিল আরএসএস বিজেপি, যাদের রাজনীতি আসারই ঘটনা ছিল না, যেখানে আমাদের মেন কারণ ছিল একটা বাচ্চা মেয়ে নির্যাতিতা, সেখানে জাতপাত দেখে হয় না। তাহলে সেরকম দেখতে গেলে আমরা তাহলে এখন বেলডাঙ্গার ঘটনা তুলবো, হরগোবিন্দ দাস, চন্দন দাস, তাকে কে মেরেছিল, তাহলে এবার জাতপাতই দেখা হোক। হরগোবিন্দ দাস, চন্দন দাস তো একদম অ্যাকিউরেট খবর আমি আপনাদেরকে দিলাম, যেটা কি ধর্মীয় কারণে খুন করা হয়েছে, এটা তো তা ছিল না। জেনে বুঝে রাজ্যতে অশান্তি লাগানোর জন্য সিপিএম এর চক্রান্ত ছিল, যার জন্য ফ্যামিলির লোক কি বলছে, জনতা কি বিচার করবে, ফ্যামিলির লোক কি বলছে সেটা বেশি ইম্পর্টেন্ট না, ফ্যামিলি কি বলছে সেই খবরটি একবার শুনুন, আর প্রত্যেকটা লাইন শুনুন এখানে কি বলা হয়েছে, কারণ সত্য আপনাদেরকে জানতে হবে। কারণ একটা বডি অলরেডি পড়ে গেছে, ইন্দ্রজিৎ মণ্ডল প্রাইমা ফেসিতে ধরা পড়েছে, তার কোনো দোষ ছিল না, অথচ তাকে গণপিটুনি দিয়ে মেরে ফেলা হয়েছে। তাহলে ভারতের ইন্দ্রজিৎ মণ্ডল আর বাংলাদেশের দীপু দাসের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। আচ্ছা দেখুন কি বলেছেন। কালকে যারা খোঁজাখুঁজি করেছে, সারা রাত যারা জেগেছে, না হলে 100 লোক ছেলে ছিল, তার মধ্যে না বড় অঙ্কের সংখ্যা ছিল কিন্তু হিন্দু সম্প্রদায়ের সংখ্যা, আমাদের হিন্দু ভাই বোনেরা। এই জিনিসটা নিয়ে কেউ দেখছি আমরা মিডিয়া, কোনো মিডিয়া লিখছে যে আরএসএস হিন্দু ছেলেরা এগুলো করেছে। আমরা কিন্তু এটা পক্ষপাতিত্ব নয়, আমরা পরিবারের পক্ষ থেকে পক্ষপাতিত্ব নয়। বাইরে থেকে কোথায় কার কেউ বক্তব্য রাখছে আমরা শুনছি না, কিন্তু আমরা ঘরের মধ্যে থেকেই আমরা পরিবারের লোক হিসেবে বক্তব্য রাখছি। এখানে কোনো ধর্ম অন্য বা কোনো পার্টিগতভাবে এখানে নেই। প্রথমত বাচ্চাটা আমাদেরই বাচ্চা, আমরা চাই এর ন্যায্য বিচার হোক, যেটা মুখ্যমন্ত্রী নিজে আমাদের আশ্বাস করেছেন যে ন্যায্য বিচার দেব। প্রথম দিকে পুলিশ হয়তো কিছুটা নিজেদের নেগলিজেন্সি ব্যবহার করেছে, কিন্তু পরবর্তী পর্যায়ে পুলিশের নেগলিজেন্সি কথাটাই শুনলেন, এবং তার সাথে সাথে এটাও বললেন যে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন। দেখুন, ফ্যামিলির লসের থেকে তো বড় লস হয় না, যদি সেরকমই হয়ে থাকে, হিন্দু মুসলিম অ্যাঙ্গেল যদি দেখা হয়, তাহলে এখানে আরো বড় এক্সাম্পল হচ্ছে আরজি কর, যেটাকে নিয়ে আন্দোলন করা হয়েছিল এবং মেজর আন্দোলন হয়েছিল, গোটা দেশ জুড়ে আন্দোলন হয়েছিল। কটা বডি পড়েছিল মব লিঞ্চিংয়ে? একটিও নয়। তো এখানে নির্যাতিতার নিজের কাকা বলছেন, কারণ ওনাদের লস হয়েছে, ওনাদের এখন ওই মব লিঞ্চিং ব্যক্তিগত স্বার্থ থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বিচার দেওয়া, যেখানে শুভেন্দু অধিকারীর কাজ 72 ঘন্টার ডেডলাইন দেওয়া হয়েছে ডিজিকে, যে সেই দিন যখন রিপোর্ট করা হয় মিসিং ডায়েরি, টাইম পর্যন্ত উল্লেখ করা হয়েছে যে 11:50 নাগাদ যখন মিসিং ডায়েরি করা হয়, তারপর থেকে সূর্যপুর ক্যাম্প ইনচার্জ, তৎকালীন আইসি, এসডিপিও এবং অ্যাডিশনাল এসপির ভূমিকা কী ছিল সেটা স্ক্রুটিনি করে দেখা হবে এবং পূর্ণাঙ্গ রিপোর্ট চাই। দ্বিতীয় হচ্ছে, সূর্যপুরের নতুন পুলিশ আউটপোস্ট 1 সপ্তাহের মধ্যে তৈরি হচ্ছে। শুধু তাই নয়, প্রত্যেকটা জিনিস কিভাবে করা হয়েছে দেখুন। শুধুমাত্র 2 পরিবারের সাথে শুভেন্দু অধিকারী দেখা করেছেন তা নয়, 2 পরিবার। এক হচ্ছে যে নির্যাতিতার পরিবার, তার সাথে দেখা করেছেন বর্তমান মুখ্যমন্ত্রী, এবং দ্বিতীয় হচ্ছে ইন্দ্রজিৎ মণ্ডল, যাকে নিয়ে পুলিশ রিপোর্ট দিয়েছেন প্রাইমা ফেসিতে যে সে নির্দোষ ছিল, তার পরিবারের সাথেও দেখা করেছেন শুভেন্দু অধিকারী। রাজনৈতিক দলের লোকজন কি বলছেন তাদের সাথেও বৈঠক করেছেন, অর্থাৎ এমপি যিনি রয়েছেন তৃণমূল কংগ্রেসের সায়নী ঘোষ, তার সাথে দেখা করেছেন। সেখানকার এমএলএ যিনি প্রাক্তন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, স্থানীয় এমএলএ, তার সাথেও দেখা করেছেন। নিজের দলের এমএলএদের সাথেও, বিজেপির বিকর্ণ নস্কর, রূপা গঙ্গোপাধ্যায়, দেবাশিস ধর, এনাদের সাথেও কথা বলে পুলিশের ভূমিকা কী ছিল তা পুরো যাচাই করেছেন, এবং যাচাই করার পর 72 ঘন্টার ডেডলাইন দিয়েছেন ডিজিকে। কেন দিয়েছেন? কারণ শুভেন্দু অধিকারী বর্তমান মুখ্যমন্ত্রীরও সন্দেহ হয়েছে পুলিশের ভূমিকাতে, সেই কারণে ডেডলাইন দিয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছেন। আর সেখানে শান্তনু মণ্ডলের ভূমিকা ছিল যে পুরো দিন রাত ভোর পুলিশের সাথে, মানে পুলিশ একদমই যে ছিল না তা নয়, বাট ইনঅ্যাক্টিভ ছিল, বেশি কাজটা ওখানকার স্থানীয় লোকই করেছে। তো সেই সম্পূর্ণ কাজে এই শান্তনু মণ্ডল ছিল, যার ফাঁসির দাবি করছে এই মব। 200 জনকে আইডেন্টিফাই করা হয়েছে, কল রেকর্ড এক জায়গায় করা হয়েছে, যারা যারা ইন্দ্রজিৎ মণ্ডলকে পিটিয়ে গণপিটুনি দিয়েছে তাদের প্রত্যেককে অ্যারেস্ট করা হবে, এই হুঙ্কার দিয়ে গেছেন শুভেন্দু অধিকারী, এবং এটা হওয়া উচিত। আমি ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে বলতে চাই। বাংলাদেশে দীপু দাসকে মনে আছে? আমি ছোট্ট করে বলি তাহলে বুঝতে পারবেন যে আমি কেন কম্পেয়ার করছি। বাংলাদেশের দীপু দাস যে ময়মনসিংহ ভালুকায় একটি পোশাক কারখানায় কাজ করত, হঠাৎ করে 18 ডিসেম্বর 2025 সালে সেই কারখানায় কাজ করতে করতে হঠাৎ করে সেই কারখানার মধ্যেই রটে গেল যে ধর্ম অবমাননাকর মন্তব্য করেছে এই দীপু দাস।
সেই খবরটা হঠাৎ করে কারখানা থেকে বাইরেও রটে যায় এবং বাইরে রটতেই ভিড় এক জায়গায় হতে লাগে। বাংলাদেশে এই ঘটনাটি ঘটছে। তখন দীপু দাস বলছে আমি এমন কোনো মন্তব্য করিনি। কারখানার কর্তৃপক্ষের ভূমিকা কি ছিল? কারখানার ফ্লোর ইনচার্জ তখন দীপু দাসকে দিয়ে পদত্যাগ পত্রে স্বাক্ষর করাচ্ছে, অর্থাৎ রিজাইন লেটারে সই করাচ্ছে যে ভাই তুমি ছাড়ো, কাজ ছাড়ো। বেচারা তখন থরথর করে কাঁপছে, বলছে আমি এমন কোনো মন্তব্য করিনি এবং সেখানে স্বাক্ষর করানো হচ্ছে। পুলিশ আসার আগে সেই দীপু দাসকে ক্ষিপ্ত জনতার হাতে তুলে দেওয়া হয়। তারপর সেই দীপু দাসের সাথে কি হয়েছে সেটা আপনারা সম্পূর্ণ জানেন। কিন্তু বাংলাদেশের পুলিশ কি রিপোর্ট দিল? বাংলাদেশের পুলিশ রিপোর্ট দিয়েছে যে দীপু দাস অর্থাৎ দীপু চন্দ্র দাসের বিরুদ্ধে যে ধর্ম অবমাননাকর মন্তব্যের যে অভিযোগ লেগেছিল সেটা সম্পূর্ণ মিথ্যা। কারণ এমন কোনো উইটনেস পাওয়াই যায়নি। এটা সম্পূর্ণ ঘটেছে ব্যক্তিগত শত্রুতা এবং কাজের প্রতিযোগিতার জন্য। মানে ব্যক্তিগত শত্রুতার জন্য একটা বাজেভাবে ধর্মকে কাজে লাগিয়ে রটিয়ে দিয়ে দীপু দাসকে হত্যা করে দেওয়া হলো। সেমভাবে যেমন ইন্দ্রজিৎ মণ্ডল একটা 26 বছর বয়সী ছেলের প্রাণ চলে গেল, আর সেমভাবে আরেকজন প্রসেনজিৎ বিশ্বাস যে মাত্র 17 বছর বয়সী ছেলে, ফুটবল প্রেমী, তার বাবা কি বলছে, হাহাকার করছে, পুলিশের রিভলভার নিয়ে বলছে আমাকে মেরে দাও। কারণ যেদিন বারুইপুরে ঘটনাটি ঘটে সেই দিন সন্ধেবেলায় এই প্রসেনজিৎ বিশ্বাসকে বাড়ি থেকে হিড় করে টেনে তাকেও খুন করা হয়েছে। ফুটবল প্রেমী, এতটাই ফুটবল প্রেমী যে টিভিতে সে শুধুমাত্র ফুটবল দেখতে পছন্দ করতো, খবর পর্যন্ত দেখতো না, আর্জেন্টিনার গেম দেখতো, মানে ফুটবল দেখতো। এবং সব থেকে বড় কথা হচ্ছে ফ্যামিলির হাল ধরতে বিভিন্ন টুর্নামেন্টে ম্যাচের খেলার ডাক পর্যন্ত পেত এই ফুটবল প্রেমী ছেলে, বাচ্চা ছেলে। হালকা করে ফুটবল নিয়ে কিছু একটা বচসা হয়, বাড়িতে সন্ধ্যাবেলায় যায় এবং মাকে বলে মা মাছ ভাত খাবো। মা যথারীতি রান্না করে, বাড়ির ছোট ছেলে। হঠাৎ করে দুইজন ছেলে আসে, তাদেরকে বলে চল যে ঝামেলাটা হয়েছে সবটা মিটিয়ে নি চল, বলে নিয়ে গিয়ে বাঁশ বাগানে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হয়। এটা নিয়ে সিপিএম মুখ খুলছে না, সিপিএম আন্দোলনও করছে না, সিপিএম কিছু দেখতেই পাচ্ছে না। সিপিএম দেখতে পায় না, সিপিএম জাত দেখে আন্দোলন করে, কারণ তাদের তখনই মনে পড়ে যে এই হচ্ছে সুযোগ আমাদের 0 থেকে 10-এ লাফানোর। এবং সেই রাজনীতিতে তারা বেশি ইন্টারেস্টেড হয়ে যায় যেখানে নিজের স্বার্থ দেখে, যেটাকে নিয়ে হাওয়া গরম করা যাবে, আন্দোলন করা যাবে, মশলা লাগানো যাবে, সেই সমস্ত কাজ করতে সিপিএমরা বেশি ইন্টারেস্টেড। কারণ আজকে রাজ্যে আমি যে খুন দেখলাম সেটা আমি নিজের স্বচক্ষে দেখলাম যে সিপিএম এবং বেশ কিছু সিপিএমের নেতাদের উস্কানির জন্য বেশ কিছু বলি আমাদের রাজ্যে হয়ে গেল। শান্তনু মণ্ডলেরও হতে বেঁচে গেল, কারণ সবটা মানুষের সামনে চলে এসেছে। তো ফাইনাল কি বলার? ফাইনাল হচ্ছে মব লিঞ্চিং যারা করেছে, রেলওয়ে ট্র্যাক যারা তুলেছে এবং যারা পুলিশের গাড়ি ভাঙচুর করেছে, পুলিশকে মেরেছে, অর্থাৎ অ্যান্টি ন্যাশনাল কাজের সাথে যারা যুক্ত তাদেরকে তো ধরা হবে। এবং বাংলাদেশের যে কিছু লোক আমাদের হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি এবং এই যে টেলিগ্রামের মাধ্যমে আমাদের রাজ্যে যে ছড়িয়ে রয়েছে, তাদেরই উস্কানিতে যে এত বড়ভাবে ঘটনাটাকে দেখানো হচ্ছে সেটাও বোঝা যাচ্ছে। ব্যক্তিগত স্বার্থ হচ্ছে এবং তাদেরও শাস্তি হবে সেটা বোঝা যাচ্ছে, নাহলে 200 জনকে আইডেন্টিফাই করা হতো না। আর থাকলো কথা মব লিঞ্চিং এর কথা, তো বিএনএসএ ভয়ঙ্কর আইন এটা। এখানে বিএনএস এর 103 সেকশন 103 সাবসেকশন 2 শাস্তি এক্সপ্লেন করা রয়েছে যে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। আর সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে যারা মব লিঞ্চিং এ ডিরেক্টলি জড়িত তাদের মতো সেম শাস্তি পাবে যারা এই পুরো ঘটনাকে উস্কানি দিয়েছে, তারাও সেম দোষী। এটাই হচ্ছে বিএনএস এর নতুন আইনে মব লিঞ্চিং, অত্যন্ত ভয়ঙ্কর এবং কেউ ছাড়া পাবে না। অ্যান্ড দ্য লাস্ট আমি যেটা বলে শেষ করতে চাই সেটা হচ্ছে এই নেশা। এই যে চারিদিকে এক একটা ঠ্যাক, আমি জানি না কোথা থেকে র্যাকেট বন্ধ করা হবে, কি করা হবে আমার জানা নেই, কিন্তু যে ঘটনা বারুইপুরে ঘটেছে সেখানেও নেশাগ্রস্ত অবস্থাতে ঘটেছে। এবং আমি আশাবাদী এবং সরকারের কাছে ডিম্যান্ড, এই যে পুকুরের ধারে, এই যে বাঁশবাগানে, এই যে রাস্তায় ওপেনভাবে, এমনকি গাঁজা ড্রাগস ছাড়ুন, মদও যেটা লাইসেন্স দিয়ে বিক্রি হয়, সেই অ্যালকোহলও যাতে রাস্তায় না খাওয়া যায় তার জন্যও কিন্তু আইন রয়েছে, ফাইন লাগে। এটাকে আরো কঠোরভাবে দেখতে হবে যে ভাই নিজের বাড়িতে, রাস্তাঘাটে, মাঠের ধারে, বাঁশের ধারে, পুকুরের ধারে বসে বসে একটা ক্রাউড বসে যে নেশা করে, এই ঠ্যাকগুলোকে আইডেন্টিফাই করতে হবে। এই ঠ্যাকগুলোকে আইডেন্টিফাই করে তুললেই অর্ধেক ক্রাইম আমাদের রাজ্য থেকে কমে যাবে এমনি। কারণ যত ক্রাইম হয় নেশার জন্যই হয়। আরজি করের ঘটনাটাও সঞ্জয় রায় যে মেন অ্যাকিউজড, সেও নেশাগ্রস্তই ছিল। তো এই দিকেও সরকারকে নজর করতে হবে।
বিভিন্ন এলাকায়, বিভিন্ন গ্রামে, বিভিন্ন এলাকাতে ছোট ছোট করে ঠ্যাক বসে, ওই ঠ্যাকগুলোকে ভাঙতে হবে। এদিকেও সরকারকে নজর দিতে হবে। বাকি পুরো বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। আমি এখানে এন্ড করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।